আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেরই প্রশ্ন হচ্ছে যে অনার্সের পরীক্ষা তো ৪ ঘন্টায় হয়। ৪ ঘন্টার একটা পরীক্ষা, ৮০ নাম্বারের পরীক্ষা। তো আমরা কত পেজ করে লিখব এবং টাইমটা কিভাবে ম্যানেজমেন্ট করব? অর্থাৎ ৪ ঘন্টায় ৮০ নাম্বার কোন কৌশলে অ্যান্সার করে আসব যাতে আমরা সর্বোচ্চ নাম্বার পাই? সো অনার্স পরীক্ষায় ৪ ঘন্টায় ৮০ নাম্বার কত পেজ কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল প্রশ্ন প্যাটার্নটা দেখি। দেখেন, ক বিভাগের জন্য আপনার টোটাল থাকে ১০ নাম্বার। মানে লিখতে হবে ১২ নাম্বার টোটাল থাকবে। ১২ র মধ্যে ১০ নাম্বার অ্যান্সার করতে পারবেন। এরপরে আসে খ বিভাগ বা পার্ট বি। পার্ট বিতে আপনার ৮টা প্রশ্ন, ৪ ৮ ৩২ নাম্বার থাকবে টোটাল। তার মধ্যে ৫টা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন, মানে ২০ নাম্বার অ্যান্সার করতে পারবেন। এরপরে গ বিভাগ, ৮টা প্রশ্ন, ৮ ১০ ৮০ নাম্বার, সরি ৮টা প্রশ্ন, হ্যাঁ ৮ ১০ ৮০ নাম্বার থাকবে। তার মধ্যে ৫টা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন, ৫ ১০ ৫০ নাম্বার। মোটের উপর এখানে ১০ নাম্বার, এখানে ২০ নাম্বার আর এখানে ৫০ নাম্বার, টোটাল ৮০ নাম্বার অ্যান্সার করতে পারবেন। টোটাল এখানে ১২ ৩২ আর ৮০ অর্থাৎ ১২৪ নাম্বারের মধ্যে আপনি ৮০ নাম্বার অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে? সো একটা প্রশ্নের জন্য আপনি কতটুকু অ্যান্সার করবেন এটার উপর ডিপেন্ড করবে আপনি অ্যান্সারটা কিভাবে করবেন। তার আগে বলে রাখি, অনার্স পরীক্ষার শুরুতেই বলা থাকে যে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। অর্থাৎ যেই বিভাগ দিয়েই শুরু করেন না কেন, ওই বিভাগের ধারাবাহিকতা অবশ্যই বজায় রাখতে হবে। ফর এক্সাম্পল ২০২১ সালের আমি একটা প্রশ্ন দেখেন, ব্যবস্থাপনা বিভাগের কোশ্চেন এখানে বলা হয়েছে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। অর্থাৎ যে বিভাগটা শুরু করবেন ওই বিভাগটা কমপ্লিট করতে হবে। ওই বিভাগের ভিতরে অন্য বিভাগ ঢোকানো যাবে না এবং ওটার সিরিয়ালটা অবশ্যই মেইনটেইন করতে হবে। অর্থাৎ উপর থেকে নিচে ক্রমান্বয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। যাক, ওটা আলাদা বিষয়, ওটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ৪ ঘন্টায় ৮০ নাম্বার কিভাবে উত্তর করবেন। দেখেন, ক বিভাগের জন্য ৩টা পেজ, বইয়ের যে পেজ নাম্বারগুলো রয়েছে না, আমি একটা বই দিয়ে এক্সাম্পল দেখাই। এই যে এখানে এটা ৩৪ নাম্বার পেজ, ঠিক আছে? এই পাশের এটা হচ্ছে ৩৫ নাম্বার পেজ। এরকম ৩টা পেজ বরাদ্দ রেখে দেন। ঠিক আছে? ক বিভাগের জন্য ৩টা পেজ বরাদ্দ রেখে দেন। এখন শুরুতেই যদি ক বিভাগ অ্যান্সার করেন, তাহলে ক বিভাগটা অ্যান্সার করতে পারেন, প্রথম ৩টা পেজ আপনি বরাদ্দ রেখে দেন। অথবা যদি না অ্যান্সার করতে পারেন, তাহলে ৩টা পেজ ফাঁকা রেখে দেন, তাহলে হয়ে গেল। ফাঁকা রেখে দিলেও যা কথা, আপনি লিখলেও একই কথা, পরে লিখে দেবেন। পরে শেষে লেখা আর পরে প্রথমে লেখা, ২টা কথাই একই রকম। সো ক বিভাগের জন্য ৩ পেজ ম্যান্ডেটরি, ২ পেজের বেশি লাগে। আমরা তো অনার্স পরীক্ষা দিয়ে আসছি, সো এই বিষয়ে আমরা জানি। সো সাধারণত কি করে ২ পেজের বেশি লাগে, কারণ আবার প্রথম পেজটা হচ্ছে যে আপনাদের অর্ধেক। যেমন এই যে মনে করেন অনার্স পরীক্ষায় প্রথমে কি লেখা থাকে, এই স্থান থেকে উত্তর লেখা আরম্ভ করতে হবে। সো এই স্থান থেকে যে উত্তর লেখা আরম্ভ করতে হবে, এর নিচে তো পেজটা তো অর্ধেক থাকে। সো অর্ধেকের জন্য প্রথম পেজটা এমনিতেই অর্ধেকটা থাকবে না, এখানে আপনাদের অন্য কিছু লিখতে হবে। এই অংশটুকু লিখতে পারবেন, এটা পুরোটাই লিখতে পারবেন। ক বিভাগের জন্য এতটুকুই। এরপরে খ আর গ। সো আপনি সাধারণত কতটুকু লিখতে পারেন এটা আপনার লেখার স্পিডের উপর ডিপেন্ড করবে। সো ফর এক্সাম্পল আমি আমারটাই বলছি, খ বিভাগের জন্য একটা প্রশ্নের জন্য ৪ নাম্বার থাকে। আমি অ্যাজ ইউজুয়ালি ২ পেজ লিখি, ২ পেজ। মনে করেন এটা একটা খাতা, এটা ছোট খাতা, হ্যাঁ? তো এই পাশে একটা পেজ, এই পাশে একটা পেজ, বা বইয়ের পেজগুলো আপনারা মনে করে নিতে পারেন। ২ পেজ লিখি এবং গ বিভাগের ৫ নাম্বারের জন্যও কিন্তু আমি ২ পেজ লিখি। ঠিক আছে? ১০ নাম্বারের জন্য আমি লিখব ৪ পেজ। সো এটা হচ্ছে আমার লেখার স্পিডের উপর আমার একটা ধারণা। এখন আপনারা যদি এর থেকে বেশি লিখতে পারেন তাহলে বেশি লিখবেন। অনেকে এর থেকে কম লিখতে চায়, তো আপনারা আবার কম লিখবেন না, হ্যাঁ? এবং একটা পেইজে এরকম করে দাড়ি পর্যন্ত লাইন না, মানে সোজা লাইনের কথা বলছি, এরকম লাইন, এরকম ১৮ থেকে ২১টা লাইনের ভিতরে যেন থাকে, এটা খেয়াল রাখবেন। ১৮ থেকে যদি কম হয় তাহলে আপনাদের লেখাটা পাতলা হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন। আর বেশি হলে বেশি, ২১-এর বেশি হলে আবার ঘন হয়ে যাচ্ছে, এটাও খেয়াল রাখবেন। যেন এরকম লাইন আরকি, দাড়ি পর্যন্ত লাইন না, সোজা লাইনের কথা বলছি। এরকম লাইন, বাক্য না আরকি, লাইনের কথা বলছি। এরকম লাইন যেন আপনাদের ১৮ থেকে ২১-এর ভিতরেই থাকে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তাহলে হিসাবটা কি দাঁড়াচ্ছে? এখানে ৫টা প্রশ্ন খ বিভাগের জন্য, কোয়েশ্চেন হচ্ছে ৫টা। আপনি ২ পেজ করে লিখলে ১০ পেজ করে যাবে। ১০ পেজ যাবে খ বিভাগে। আর ১০ পেজ গেল আপনাদের খ বিভাগে। ক বিভাগে তো আপনাদের ৩ পেজ এমনিতেই যাবে। হ্যাঁ? আর গ বিভাগে ৫টা প্রশ্ন যদি ৪ পেজ করে হয়, ৪ আ ৫ এ ২০টা হচ্ছে পেজ লাগবে। তাহলে মোটের উপর আপনার লাগতেছে ৩৩টা পেজ মিনিমাম। এখন ৩৩ এর জায়গায় আমার পার্সোনালি সাধারণত ৩৩,
34, 35, কখনো কখনো 32টা পেজ লাগছে, যদি অঙ্ক পরীক্ষা না হয়। অঙ্ক পরীক্ষা হলে তারা কম লাগে। সো অঙ্ক পরীক্ষা যেগুলো না আর কি, থিওরি লিখতে গেলে আনুমানিক 32টা বা 33টা, অ্যাজ ইউজুয়াল স্ট্যান্ডার্ড হচ্ছে 33টা পেজ লাগবে। ঠিক আছে? আচ্ছা, 33টা পেজ লাগবে। তাহলে এখন আপনি আপনার ক্যালকুলেটরের সাহায্য নেন যে আপনার হাতে সময় আছে টোটাল কয় ঘন্টা? 4 ঘন্টা। তো 4 ঘন্টা সময়ের ভেতরে 4 ঘন্টাকে যদি 60 দিয়ে গুণ করেন তাহলে আসবে কত? 240 মিনিট। এই 240 মিনিট থেকে মাইনাস করে নেন প্রথমে 10 মিনিট, কারণ 10 মিনিট আপনার প্রশ্নপত্র পড়তে বা অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে চলে যাইতে, এই সময়টা চলে যাইতে পারে। ঠিক আছে? সো 10 মিনিটটা আপনারা মাইনাস করে নেন। এখন ভাগ দেন 33টা পেজ, তাহলে আনুমানিক প্রত্যেকটা পেজ লেখার জন্য 6.96 বা 7 মিনিট করে সময় বরাদ্দ থাকবে আপনাদের জন্য। এখন আপনারা যদি 7 মিনিটে 1 পেজ লিখতে পারেন, অর্থাৎ 18 লাইন বা 21 লাইন লিখতে পারেন, তাহলে আপনারা এই ফরম্যাটে অ্যান্সার করতে পারবেন। যদি আপনার আরও বেশি সময় লাগে তাহলে আপনার হাতের লেখা স্লো, আপনার হাতের লেখা আরও ফাস্ট করতে হবে। যদি 7 মিনিটের বেশি সময় লাগে, যদি 7 মিনিটের বেশি সময় লাগে একটা পেজ এরকম বোঝাই করতে বা ভরাট করতে বা লিখে শেষ করতে, তাহলে অবশ্যই আপনার হাতের লেখাকে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে? হাতের লেখা খুব বেশি ম্যাটার না, তবে হাতের লেখা ইমপ্রুভ করতে হবে। আর যদি 7 মিনিটের কম সময় লাগে, মনে করেন 6 মিনিট সময় লাগে, সেক্ষেত্রে আপনারা এই জায়গায় 5 নাম্বারের প্রশ্নগুলোর ক্ষেত্রে 2 পেজের ক্ষেত্রে 2.5 পেজ লিখতে পারেন। ঠিক আছে? তাহলে এতটুকু ইমপ্রুভ করলে আপনার পুরো খাতার উপর এর প্রভাবটা পড়বে। মোটের উপর টাইম ম্যানেজমেন্টে আমি যেটা বলতে চাচ্ছি, অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনারা 7 মিনিট বা সর্বোচ্চ 7.5 মিনিটের ভিতরে পুরো একটা পেজ ভর্তি করতে পারেন, এবং এটার জন্য আগে থেকেই প্র্যাকটিস করতে হবে। একদম পরীক্ষার হলে যায় আপনি প্র্যাকটিস করবেন এবং আপনি সফল হয়ে যাবেন, বা আপনার প্র্যাকটিসটা কাজে লাগবে যদি এমনটা মনে করেন। এমনটা মনে করার কোনোই কারণ নাই। পরীক্ষার হলে গিয়ে অনেক ভেজালে পড়ে যাবেন, আগে থেকেই আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।